হ্যালো, হ্যালো। স্যার আপনাকে শোনা যাচ্ছে স্যার। আনফরচুনেটলি স্যার লাস্ট ক্লাসে আমি ছিলাম না। ও আচ্ছা, অন্য কে আছেন? আরো তো আছেন এখানে, তো অন্য অংশগ্রহণ করছেন না। অন্য কে আছেন, একটু কথা বলেন তো। আসসালামাইকুম স্যার, আমি ইয়াকুব হ্যালো। আসসালামাইকুম রহমতুল্লাহ। আসসালামাইকুম রহমতুল্লাহ। আরো তো আছে আসসালামাইকুম না? রহমতুল্লাহ। আসসালামাইকুম হ্যাঁ, রহমতুল্লাহ। আমি ওয়ালাইকুম ইয়াকুব সালাম। আছি স্যার। আপনারা দুইজনে ভিডিও অন করেন না, আমি একটু দেখি। কাউকে কিছু দেখা যাচ্ছে না। দেখা যায় স্যার? স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে আমাদেরকে। দাঁড়ান দেখি, এর আগে তো দেখছি, এখন কি হলো আবার? না, দেখতেছি না কাউকে এখন। ওটা জানি কোনটায় মনে হয় অপশনে আবার উল্টা পাল্টা হয়ে গেল কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু করি, ক্লাস শুরু করি, তারপর এটা ডাক্তার দেখানো লাগবে, বুঝতে পারছি আর কি। জি স্যার। জি স্যার। আমরা কি পড়াইছিলাম গত ক্লাসে? স্যার, আমার আমি যতটুকু, আমি তো একটু ইয়াতে ছিলাম, ব্যস্ত ছিলাম, এরপরও একটু একটু শুনছিলাম আর কি। বাংলাদেশের দারিদ্র ও তা দূরীকরণের উপায় মনে হয় এইগুলো। আচ্ছা, এগুলো আমি বাংলাদেশের এগুলো আমি নোট দারিদ্রতা করছি। দূরী। জি, ক্লাস চলছিল স্যার 6 তারিখ 2 মাস। আমি আপনার বইয়ের পাতায় লিখে রাখছি আর কি। ঠিক আছে, তাহলে এরপরে আছে আমাদের এখানে পার্ট 4 আছে, তাই না? পরিবেশ দূষণ এবং পরিবেশ সংরক্ষণের উপায়, জি জি এটা আছে জি না? জি, আছে। এটা তো ফরাবেন না মনে হয়, বলছিলাম ওই দিন। পড়াইছিলাম। না, এটা ফরাম নাই, কিন্তু এমনি এটা লাগবে না, এরকম এরকম বলছিলাম মনে হয়। আমার একটু একটু খেয়াল আছে স্যার, পুরো খেয়াল নাই। আমি একটু ইয়াতো ব্যস্ত ছিলাম সেজন্য। হুম, স্যার আপনি ও আচ্ছা, ইয়াকুব ভাই, বিশুদ্ধ আছে স্যার। বিশুদ্ধ আছে, বিশুদ্ধ আছে। সরি স্যার, একটু জয়েন হতে লেট হয়ে গেল। স্যার হ্যাঁ, আপনি না, আমাদের ওই ইউনিট 5-এর বাংলাদেশের দারিদ্র তা দূরীকরণের উপায়, ইউনিট 3, 4, 5 তিনটা দাগাই দিয়েছিলেন স্যার। হয়তো। মানে আপনারা একটু মনে রাখেন, কারণ আমি তো একাধারে আপনাদের পড়াচ্ছি, আবার ওই যে সৌদিতে যে ব্যাচটা আছে ওদের পড়াচ্ছি, হ্যাঁ, আবার হ্যাঁ এইচএসসি এখানে প্রোগ্রাম। লেখা, মনে রাখছি স্যার, এখানে লেখা আছে 97 পৃষ্ঠা, পার্ট 3, ইউনিট 5। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের গেল। আর আজকের হলো পার্ট 4, পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণের 102 হুম, পৃষ্ঠা। 102 পৃষ্ঠা। জি স্যার। এই কোশ্চেন গুলো, এই চ্যাপ্টার থেকে আপনাদের যে কোশ্চেনটাই আসবে মোটামুটি কি বলে ইজি আছে আর কি। হ্যাঁ, এগুলা মোটামুটি একবার থেকে পড়লে আপনারা বানাইয়া লিখতে পারবেন আর কি। হ্যাঁ, পরিবেশ, আমরা জানি যে আমাদের পরিবেশ বলতে আমাদের চারপাশে যা কিছু আছে এগুলো নিয়ে আমাদের পরিবেশ, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, প্রাণী মানুষ যা আছে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। এখন পরিবেশের একটা স্বাভাবিক রূপ আছে, সেই রূপটা যখন বিকৃত রূপ ধারণ করে বা বিভিন্ন কারণে আর কি, তখন এটা পরিবেশ দূষণ হয় আর কি। অর্থাৎ যে পরিবেশটা স্বাভাবিক না, যে পরিবেশ স্বাভাবিকভাবে মানুষের জন্য, বন্য প্রাণীদের জন্য বা সবার জন্য একটা স্বাভাবিকতা থাকে না আর কি, বিভিন্ন কারণে, তো ওই তখনই এটাকে বলে আমরা পরিবেশ দূষণ আর কি। হ্যাঁ, এখানে পরিবেশ দূষণের কারণ এখানে আহ, বিশ্বের বিভিন্ন দেশের নানান কারণে আসলে পরিবেশ দূষণ হচ্ছে। আসলে এর মেইন, এর পিছনে মূল দায়ী হচ্ছে কিন্তু মানুষ। মানুষের কারণেই মূলত পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের কারণেই জঙ্গল কেটে উজাড় করছে তারা, নির্মাণ করছে। মানুষের প্রয়োজনেই তারা শিল্প কলকারখানা তৈরি করছে, বর্জ্য হচ্ছে। মানুষের কারণেই যানবাহন তারা আবিষ্কার করেছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, মানুষের কারণেই আপনার বিভিন্ন ধরনের মানবিক মানসিক মানুষের তৈরি যে
নানান কারণে কি মানুষ মানুষ নিজেই একটা পরিবেশ দূষণের জন্য দায়ী। যেমন আমরা যে শ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করছি, সেখানে আমি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, আমি গ্রহণ করছি কিন্তু অক্সিজেন, আর আমি নিজেও পরিবেশ দূষণের জন্য দায়ী। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের উল্লেখ করা আছে যে একদিকে বিশ্ব পরিবেশ সংকটের দায়ভার, অন্যদিকে প্রবৃদ্ধিমুখী উন্নয়ন প্রক্রিয়ার অনুসরণ তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশের মতো বাংলাদেশে একটি মারাত্মক ধ্বংসাত্মক অবস্থার সৃষ্টি করেছে। মুখ্যত অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে, অর্থাৎ এই যে আমরা রাসায়নিকটা ব্যবহার করছি যাতে অধিক পরিমাণে আমরা ফসল পেতে পারি, কারণ আমাদের জনসংখ্যা বাড়ছে, সেই বর্ধিত জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাকে ওই স্বল্প জমি জমা যা আছে ওর মধ্যে অধিক ফলন আমাকে ফলাতে হচ্ছে, যার কারণে আমাকে সার এবং কীটনাশক ব্যবহার করতে হচ্ছে, উচ্চ ফলনশীল ফসল আমাকে ফলাতে হচ্ছে। তো এই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে এদেশের মৃত্তিকার উর্বরতা হ্রাস পেয়েছে এবং শিল্প সমূহের নির্গত বিষাক্ত বর্জ্য দ্বারা নদী ও মুক্ত জলাশয় সমূহ দূষিত হয়ে পড়ছে। এর ফলে আশঙ্কাজনক গতিতে বাংলাদেশের উদ্ভিদ, প্রাণীকুল, মৎস্য প্রজাতি এবং বিভিন্ন শস্য বীজের জৈব জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ প্রবৃদ্ধিমুখী উন্নয়ন প্রক্রিয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশের স্বাভাবিকতা। বর্জ্য থেকে পানি দূষণ দেখেন, বাংলাদেশের প্রধান সম্পদই হলো মাটি ও পানি। বাংলাদেশের অভ্যন্তরীণ জলভাগের পরিমাণ 3623 বর্গমাইল এবং সামুদ্রিক জলভাগের আয়তন 12 নটিক্যাল মাইল। এই বিশাল পানি সম্পদের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল বিপুল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা, কিন্তু দিন দিন এই পানি সম্পদ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। পানি দূষণ এ অবস্থা সৃষ্টির অন্যতম কারণ। বাংলাদেশের বিভিন্ন শিল্পের বর্জ্য নদীতে ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের এক জরিপে জানা যায় বাংলাদেশের 4386টি শিল্প কারখানার মধ্যে 903টি শিল্প কারখানাকে ক্ষতিকর বর্জ্য সরাসরি পানিতে ফেলতে দেখা যায়। ক্ষতিকর শিল্প বর্জ্য পানিতে ফেলার কারণে নদীর পানি দূষিত হয়ে পড়েছে, এটা আমরা যারা দেখছি প্রতিনিয়ত, এবং বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে বিশেষভাবে লক্ষণীয়। আচ্ছা, তারপর কৃষিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য উদ্ভূত দূষণ, অর্থাৎ বাংলাদেশ কৃষকরা ঐতিহ্যগতভাবে ফসল ফলানোর জন্য জমির প্রাকৃতিক উর্বরতা এবং অজৈব সারের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এই যে বলছিলাম যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্যের চাহিদা বেড়ে যায় এবং অধিক খাদ্য ফলানোর প্রয়োজনীয়তা দেখা যায়। এজন্য জৈব সারের ব্যবহার শুরু হয়। বাংলাদেশের জমিতে ইউরিয়া, টিএসপি এবং মিউরেট অফ পটাশ, এই 3 প্রকার রাসায়নিক সার ব্যবহৃত হয়ে থাকে। গড়ে বছরে বর্তমানে 10 লাখ টনের মতো সার ব্যবহৃত হচ্ছে। এসব সার, বিশেষত ইউরিয়া, পানিতে দ্রবীভূত হয়ে নদী ও জলাশয়ে মিশে যায় এবং পানি দূষিত হয়। দেখছেন, এই যে পানি দূষণ, প্রচুর পরিমাণে সার ব্যবহার হচ্ছে, আগে কিন্তু এতটা সার ব্যবহার ছিল না। তো এর ফলে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। গার্হস্থ্য বর্জ্য ও নগরায়ণ সৃষ্ট দূষণ, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে অল্প জমিতে অধিক সংখ্যক মানুষকে বসবাস করতে হয়। এর ফলে বিপুল পরিমাণে গৃহস্থালী বর্জ্য পরিবেশ দূষণ সৃষ্টি করছে। শহর ও নগরগুলো অপরিকল্পিতভাবে গড়ে ওঠার কারণে পরিবেশ পরিস্থিতির অবনতি ঘটছে। অধিকন্তু নগরায়িত জনসংখ্যা ও নগরায়নের হার দুটোই বেড়ে যাচ্ছে। নগরায়ন দুইভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। প্রথমত, শহরের বাসগৃহ, অফিস, বাণিজ্য কেন্দ্র, রাস্তায় কংক্রিটের আবরণ দেয়ায় সৃষ্ট পানি মাটির নিচে প্রবেশ করতে পারে না, ফলে এই মাটির স্বাভাবিক গুণ হারিয়ে ফেলে। দ্বিতীয়ত, পৌর আবর্জনা, শুধু ঢাকা নগরী প্রতিদিন 3000 মেট্রিক টন আবর্জনা তৈরি হয়, মাটিকে দূষিত করে। রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া জনিত বায়ু দূষণ, বাংলাদেশের বায়ু কি পরিমাণে দূষিত তার কোনো সঠিক ধারণা না থাকলেও বাতাস যে দূষিত হচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায়। অনেক সময় স্প্রে দিয়ে কীটনাশক ছিটানোর সময় তার একটি অংশ বাতাসে মিশে যায়। অর্গানোফ্লোরিন, অর্গানোফসফরাস জাতীয় বিষাক্ত কীটনাশক বাতাসে মিশে গিয়ে বাতাসকে দূষিত করে। অন্যদিকে দেশের ছোট বড় প্রায় 30,000 শিল্প কারখানা, 2 লক্ষাধিক যানবাহন, কয়েক হাজার লঞ্চ, স্টিমার, কার্গো এবং
প্রচুর সংখ্যক পাওয়ার পাম্প, পাওয়ার টিলারের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়ে বাতাসে মিশে যাচ্ছে। তো এর ফলে বাতাস দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের ফলাফল ও প্রতিক্রিয়া, মানে এর ফলে কি হচ্ছে, পরিবেশ দূষণের ফলটা কি, এর আহ, দেখেন এখানে যে উল্লিখিত এই কারণগুলোর ফলে পরিবেশ দূষণ হচ্ছে, এবং এই পরিবেশ দূষণ সুদূর প্রসারী ফলাফল বাংলাদেশের জন্য যে বিপদ ডেকে আনছে, কি কি ক্ষেত্রে বিপদ ডেকে আনছে। গ্রিন হাউস প্রভাবের ফলে সাগরের পানির উচ্চতা বেড়ে যাবে। আগামী 2030 সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অন্তত 20 সেন্টিমিটার বেড়ে যাবে। 2100 সাল নাগাদ 1 মিটার উচ্চতা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এরপরে 22,800 বর্গ কিলোমিটার উপকূলীয় জমি, বাংলাদেশের মোট জমির 15.8 পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ 2100 সাল যেতে না যেতে পানির পরিমাণ যে বাড়বে, তাতে মোট যে ভূমি আছে, আয়তন আছে, তার প্রায় 15-15.5%-এর উপরে পানির নিচে তলিয়ে যাবে, বিশেষ করে উপকূলীয় যে জেলাগুলো রয়েছে সেখানে। সাগরে পানির পরিমাণ বাড়লে এবং বেশি করে উত্তপ্ত হলে সাইক্লোনের পরিমাণ বাড়বে। 1991 সাল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গতিসম্পন্ন 225 কিলোমিটার ঝড় বয়ে গেছে। আগামীতে আবহাওয়া ভয়াবহতা আরো বাড়বে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো শক্তিশালী হবে, ফলে ঝড়, কালবৈশাখী ও টর্নেডো আরো ভয়ঙ্কর রূপ বেশি করে সংঘটিত হবে। অনিয়মিত বৃষ্টিপাতের প্রভাবে প্রকৃতির পরিবর্তন হবে, যার ফলে নদীর প্রবাহেও পরিবর্তন দেখা দিবে। 1988 ও 98 সালের মহাপ্লাবনের মতো বন্যার আশঙ্কা বাড়বে। লবণাক্ততা বৃদ্ধি এবং প্লাবনের ফলে সুন্দরবনের 4 লাখ হেক্টর বনগ্রাম বনাঞ্চল ধ্বংসপ্রাপ্ত হতে পারে। মরুময়তা বেড়ে যাবে, বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চল মরুময় হয়ে পড়বে। শুকিয়ে যাবে উত্তরাঞ্চলের খাল, বিল, নদী, নালা। শীতকালে শীতের প্রকোপ বাড়বে, ঘন কুয়াশায় ঢাকা পড়বে আকাশ। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন হবে, ফলে নানা ধরনের গাছপালা পরিবর্তিত আবহাওয়ার সাথে খাপ খেতে না পেরে বিলুপ্ত হবে। পরিবেশ দূষণের ফলে নানা ধরনের রোগেরও প্রাদুর্ভাব বাড়বে, ফলে মানুষের জীবন সংকটময় হয়ে পড়বে। তারপরে কি বলছে, বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে দেখা যাচ্ছে পরিবেশ দূষণের কারণে আবহাওয়া এবং জীবমণ্ডলের যে পরিবর্তন ঘটে চলেছে, তার ফলে মানব সভ্যতা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন কলাকৌশল কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করার ফলে জীবনের স্বাচ্ছন্দ্য আসে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে এর পরিণতি হয় ভয়াবহ। পরিবেশ সংরক্ষণে উন্নত দেশগুলো যে পরিমাণ সম্পদ নিয়োজিত করতে পারে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে নানা কারণে তা সম্ভবপর নয়। দারিদ্র্য, জনসংখ্যার চাপ এবং সম্পদের অপ্রতুলতা ও অসম বন্টন ব্যবস্থা এর জন্য দায়ী। তো এই হচ্ছে আপনার পরিবেশ দূষণের প্রভাব। এখন এখান থেকে উত্তরণে বা পরিবেশ সংরক্ষণের উপায় বা করণীয় কি? দেখেন, নম্বর 1 হচ্ছে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্য পরিবেশের প্রভাব সম্পর্কে প্রাক নিরূপণ নিশ্চিত করা। অর্থাৎ বড় আকারের প্রকল্প বাস্তবায়ন করার আগে তার পরিবেশের দিকটা খেয়াল করে কি পরিমাণ পরিবেশ দূষণ ঘটতে পারে, পরিবেশের জন্য কি পরিমাণ হুমকি শুরু হতে পারে, সেটা যাচাই বাছাই করা। নাম্বার 2 হচ্ছে দেশে সামগ্রিক ভূমি ব্যবহার পরিবেশ সম্মতভাবে সুনিশ্চিত করা। জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমানো এবং তার ন্যূনতম কি বলছে, জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমানো এবং তার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা। দেশের জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, বিশেষ করে জনসাধারণের জন্য বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি সরবরাহ, বায়ু নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা, পরিবেশ সম্মত উন্নয়ন ও নগরায়নের ব্যবস্থা করা, প্রতিটি শিল্প কারখানা বর্জ্য পরিশোধনের ব্যবস্থা গড়ে তোলা, কাঠের বিকল্প জ্বালানি আহরণে সচেষ্ট হওয়া এবং ব্যাপক সংখ্যায় বায়োগ্যাস প্লান্ট নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সৌরশক্তি ও বায়ুশক্তি কার্যকরীভাবে ব্যবহার, ব্যাপকভাবে গাছপালা লাগানো ও সংরক্ষণ, ব্যাপকভাবে গাছপালা
লাগানো সংরক্ষণ করা এবং সামাজিক ও পারিবারিক বনায়নের উপর জোর দেওয়া, উপকূলীয় বনরাজির পরিমাণ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ সহ উপকূলীয় পরিবেশ কমিয়ে ভূপৃষ্ঠ ও পানি ব্যবহারের উপর জোর দেওয়া, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে যথাসম্ভব জৈব সার ব্যবহার ও জৈব কীট ব্যবস্থাপনা প্রবর্তন করা, বন্যপ্রাণী সংরক্ষণ করা এবং আরো অরণ্য প্রতিষ্ঠা করা, যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গমন, উচ্চ শব্দ হর্ন ব্যবহার রোধ করা, দুই স্ট্রোক বিশিষ্ট যান নিয়ন্ত্রণ ও সীসা মিশ্রিত পেট্রোল ব্যবহার নিষিদ্ধ করা, পৌর, বাণিজ্যিক ও গৃহস্থালী পর্যায়ে নিরাপদ অপসারণ নিশ্চিত করা, পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ সহ সব ধরনের তেজস্ক্রিয়তার বিরুদ্ধে বিস্তার রোধ করা, শিক্ষা প্রতিষ্ঠানের সব পর্যায়ে পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করা এবং পরিবেশ সংক্রান্ত সামাজিক শিক্ষা কার্যকর ও কার্যক্রম গ্রহণ এবং পরিচালনা। মোট কথা এই যে আপনার পরিবেশ দূষণের কারণ এবং তা প্রতিরোধের উপায়, এটা আপনারা বললাম না, একবার দুইবার পড়লেই মোটামুটি একটু পয়েন্ট আকারে মনে রাখবেন, তাইলে আপনারা লিখতে পারবেন। বলেন, এতটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, এগুলা তো বুঝতে পারলাম। এখান থেকে যেগুলা বলছেন অপশন গুলা জাস্ট মেমোরাইজ করলে তো হয়ে যাচ্ছে স্যার। বললাম না, এগুলা একবার দুইবার পড়লেই মানে পারবেন। এখান থেকে একটা কোশ্চেন দিব আর কি। হ্যাঁ, আপনার এই 3টা কোশ্চেন আছে তো, এখান থেকে একটা কোশ্চেন দিব আর কি। আর একটা আছে বেকারত্ব সমস্যা ও তার সমাধান, এগুলোও সহজ আছে। এই যে 6 পৃষ্ঠায় আছে, দেখেন যে স্যার এখানে কোয়েশ্চেন রচনামূলক তো দুইটা আছে, পরিবেশ দূষণের কারণ সমূহ বর্ণনা করুন আর পরিবেশ সংরক্ষণের উপায় কি কি। হুম, তো ওইটা আপনার তো কোশ্চেন মাঝে একটা হতে পারে, পরিবেশ দূষণের কারণ এবং তা সংরক্ষণের উপায় সমূহ বিশ্লেষণ মানে আলোচনা করুন। তাহলে আপনি সংক্ষিপ্ত করে বড় হয়ে যাবে। আচ্ছা, পরিবেশ দূষণের কারণ আর পরিবেশ সংরক্ষণের উপায়গুলো বর্ণনা করুন, এটা একসাথে আসবে প্রশ্নটা। একসাথে আসে তখন আপনি সংক্ষিপ্ত কমাই লিখবেন আর কি। কারণটা আচ্ছা তখন অত ডিটেলস আপনি যেভাবে আসে, ধরেন যদি আপনাকে 5 নম্বরে যদি লিখতে দেওয়া হয়, 5 নম্বরের জন্য যে বাংলাদেশের পরিবেশ দূষণের কারণ সহ আলোচনা করে, আপনি লিখতে পারবেন না। তখন তো পয়েন্ট গুলো দিয়ে আপনি জাস্ট আর কি সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দেবেন। আর এই পরিবেশ দূষণের কারণ এবং তা সংরক্ষণের উপায় বিশ্লেষণ করুন, যদি এটা আসে তাইলে আপনাকে একটু কমাই লিখতে হবে। আর এই পাশে তো সংক্ষিপ্ত আকারই আছে সংরক্ষণের উপায়, আর ওই পাশটাও একটু কমাইয়ে আপনি টাইমের মধ্যে কভার করবেন। হুম। এখানে যেটা হচ্ছে বেকারত্ব, দেখেন আমাদের যে বেকারত্বের ধারণা, অর্থশাস্ত্রে বেকারত্ব বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যেখানে শ্রমিক কর্মক্ষম এবং বর্তমান মজুরিতে কর্মের যোগদান ইচ্ছুক হওয়া সত্ত্বেও কর্মের নিয়ম লাভ করেন না বা লাভ করতে পারে না। অর্থাৎ আপনি কর্মক্ষম, আপনার কর্মক্ষমতা আছে, আপনি কাজ করতে ইচ্ছুক এবং বর্তমান যে বাজার দর আছে এই বাজার দরের সাথেও আপনি একমত, এই বাজার দরে বা এই মজুরিতে আপনি কাজ করতে ইচ্ছুক, কিন্তু আপনি কাজ করতে পারছেন না, অর্থাৎ আপনি কাজ পাচ্ছেন না। এটাই হচ্ছে বেকারত্ব। বেকারত্ব অনেক সময় ইচ্ছাকৃত হতে পারে, যেমন অনেক সময় কর্মজীবী ধনী সন্তান আছে যারা পিতৃপুরুষের উপার্জিত সম্পদের মাধ্যমেই জীবন কাটিয়ে দেয়। হম, এদের কাজ করবার ইচ্ছা নেই, প্রয়োজন নেই। আবার এক শ্রেণীর লোক আছে যারা সাম্প্রতিক মজুরির হার কম বলে কাজ করে না, তবে এ ধরনের বেকারত্ব খুব একটা দেখা যায় না। বেকারত্বের প্রকৃত সমস্যা দেখা যায় তখন যখন কর্মক্ষম সুস্থ ব্যক্তি যার কাজ করার বয়স হয়েছে এবং কাজ করার ইচ্ছা আছে, অথচ প্রচলিত মজুরির হারে সে কাজ পায় না বা চাকরি পায় না, এই ধরনের বেকারত্বের অনিচ্ছাকৃত বেকারত্ব বলে। অর্থশাস্ত্রে বেকারত্ব বলতে এইরূপ অনিচ্ছাকৃত বেকারত্বকে বোঝায়। অর্থাৎ আপনি একটা আছে ইচ্ছাকৃত বেকারত্ব, মানে কাজ আছে সে করবে না, বাজার দরের সাথে সে এই রেটে কাজ করবে না, অথবা তার বাবার সম্পদ আছে, সে ওইটা দিয়ে চলছে, সে কাজ করছে না। অর্থনীতিতে এইটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা না, এটাকে ইচ্ছাকৃত বেকারত্ব। আর অর্থনীতির মেইন বিষয়টা হচ্ছে যে অনিচ্ছাকৃত বেকারত্ব, অর্থাৎ আপনার শক্তি সামর্থ্য আছে,
বর্তমান বাজার দরে আপনি কাজও করতে চাচ্ছেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না। এইটা হচ্ছে অনিচ্ছাকৃত বেকারত্ব। বেকারত্বের বিভিন্ন রূপ আছে বা শ্রেণীবিন্যাস আছে, যেমন একটা আছে, এখানে কতগুলো আছে, যে একটা আছে যে মৌসুমী বেকারত্ব। মৌসুমী বেকারত্ব আপনারা দেখবেন, যখন আমরা গ্রামে গঞ্জে দেখতাম যে ধরেন শ্রাবণ ভাদ্র মাসে প্রচুর কাজের চাপ থাকে, এরপরে আবার আপনার বা আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাস, এই এই সময়টাতে কাজ থাকে না। তখন দেখতাম যে ধরেন কৃষক তারা ঘুরে বেড়াচ্ছে, এই করছে, কোনো কাজ পাচ্ছে না। এটা হলো একটা সিজনাল, মানে একটা ফসল বপন করা শেষ, আরেকটা ফসল, এই ফসল যখন আসবে আবার পাকবে বা ধান পাকবে ধরেন, তখন ঘরে তুলবে, ওই মাঝখানে একটা সময় থাকে, এটাকে এই সময়টার মধ্যে বেকারত্ব থাকে আর কি। যেমন কৃষি চিনি শিল্প, কৃষকরা কয়েক মাস কৃষিকাজে নিযুক্ত থাকে, অনেক সময় তাদের কোনো কাজ থাকে না। চিনি শিল্পের শ্রমিকগণ বছরে মাত্র কয়েক মাস কাজ করতে পারে, আখের মৌসুম শেষ হয়ে গেলে তাদের কোনো কাজ থাকে না। এভাবে মৌসুমী বা ঋতু পরিবর্তনের ফলে যে বেকার সমস্যা দেখা দেয়, এটা হচ্ছে মৌসুমী বেকারত্ব। কাঠামোগত বেকারত্ব, অর্থাৎ দরিদ্র রাষ্ট্রগুলোর জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায়, পুঁজির পরিমাণ সে হারে বাড়ে না, ফলে প্রয়োজনীয় পুঁজির অভাবে এই বর্ধিত জনসংখ্যাকে উৎপাদনের কাজে বিনিয়োগ করা বা নিয়োগ করা সম্ভব হয় না, কেননা উৎপাদনের উপকরণ ব্যতীত কারো পক্ষে কিছু উৎপাদন করা সম্ভব নয়। ফলস্বরূপ বর্ধিত জনসংখ্যার একটা বিরাট অংশ বেকারত্বকে মেনে নিতে বাধ্য। অর্থাৎ জনসংখ্যাটা যেভাবে বাড়ছে, সেই বর্ধিত জনসংখ্যার জন্য আপনার ওই ধরনের উৎপাদনশীল খাত পুঁজির অভাবে তৈরি করা যাচ্ছে না, যার কারণে তারা কাজ পাচ্ছে না। এই যে এর ফলে যে বর্ধিত অংশের যে বেকারত্ব, এটা হচ্ছে আপনার কাঠামোগত বেকারত্ব। সংঘাতজনিত বেকারত্ব, দেখেন শ্রম সচলতার অভাব, উৎপাদন ব্যবহার বিভিন্ন অংশের মধ্যে সমন্বয়ের অভাব, শ্রমিক সংগঠনের ধর্মঘট, যন্ত্রপাতির সাময়িক ত্রুটি বা বিকল, কাঁচামালের সাময়িক অভাব প্রভৃতি কারণে শ্রমিকরা যদি সাময়িকভাবে বেকার হয়ে পড়ে, তবে তাকে সংঘাতজনিত বেকারত্ব বলে। এই ধরনের বেকার সমস্যা নিতান্তই সাময়িক এবং উন্নত বা অনুন্নত সকল দেশেই এরূপ সংঘাতজনিত বেকার সমস্যা অল্প বিস্তর দেখা যায়। এরপরে আসেন প্রচ্ছন্ন বেকারত্ব, অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় অধিক কর্মচারী নিয়োজিত থাকে, তখন এই অতিরিক্ত কর্মচারীদের নিয়োগ প্রচ্ছন্ন বা ছদ্ম বেকারত্বের সৃষ্টি করে। উদাহরণস্বরূপ বাংলাদেশের কৃষির কথা বলা যায়। এখানকার কৃষি ক্ষেত্রে যত শ্রমিকের প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি লোক কৃষিকাজে নিয়োজিত রয়েছে। কাজেই এসব অতিরিক্ত শ্রমিকের কৃষিক্ষেত্রে থেকে অন্যত্র স্থানান্তর করা আবশ্যক। এই স্থানান্তর সত্ত্বেও কৃষির উৎপাদন হ্রাস পাবে না, কারণ তারা ছিল অতিরিক্ত। এই ধরনের বেকারত্বকে বলে প্রচ্ছন্ন বেকারত্ব। অর্থাৎ ধরেন আপনি কৃষি ক্ষেত্রে আপনার বাড়িতেই যতটুকু জমি আছে, তাতে আপনার একজনই যথেষ্ট, সেখানে দুইজন আছেন। তো সেইখানে বলা হয়েছে যদি একজন সরাইয়াও দেওয়া যায়, তাতে আপনার কৃষির উৎপাদন কমবে না। তো এই যে একজন সরাইয়া দেওয়া দিলে যদি উৎপাদন না কমে, তো ওইখানে কিন্তু একজন প্রচ্ছন্ন বেকারত্ব আছে, অর্থাৎ একজন কিন্তু ওখানে বেকার মূলত। বাণিজ্য চক্রজনিত বেকারত্ব, বাণিজ্য চক্র পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য। এর ফলে ব্যবসা বাণিজ্যে কখনো তেজিভাব আবার কখনো মন্দভাব লক্ষ্য করা যায়। এ ধরনের তেজি মন্দার প্রভাবে অবশ্যম্ভাবী ফল গিয়ে পড়ে কর্ম এবং নিয়োগের উপর। উৎপাদনের হ্রাস বৃদ্ধির ফলে শ্রমিক কর্মচারীর সংখ্যা রাজনীতি করা হয়, ফলে সৃষ্টি হয় বেকার সমস্যা। অর্থাৎ এটা আপনার অনেক সময় অনেক শিল্প প্রতিষ্ঠান লস খাচ্ছে, উৎপাদন কম হচ্ছে বা বাজার দর হচ্ছে না ভালো, বাজারে মন্দা বাড়ছে, তখন তারা শ্রমিক ছাঁটাই করে, তারা কমাই দেয় আর কি। এর ফলে যে বেকারত্বের সৃষ্টি হয়, এটা হচ্ছে বাণিজ্য চক্রজনিত। তারপর হচ্ছে কি ন্যূনতম মজুরি জনিত বেকারত্ব। যখন শ্রমের যোগান চাহিদার চেয়ে বেশি হয় এবং মজুরির হার হ্রাস পায় না, তখনই ন্যূনতম মজুরি জনিত বেকারত্ব দেখা যায়। যখন শ্রমের যোগান চাহিদার চেয়ে বেশি হয় এবং মজুরির হার হ্রাস পায় না, তখনই ন্যূনতম মজুরিজনিত বেকারত্ব দেখা দেয়। ও মানে আপনার শ্রমের যোগানটা বেশি, আপনার শ্রমিকের চাহিদার চেয়ে শ্রমিকের যোগানটা বেশি আছে, তখন একটা বেকারত্ব সৃষ্টি হয়। এটা হচ্ছে ন্যূনতম মজুরিজনিত বেকারত্ব। কার্যকরী চাহিদার অভাবজনিত বেকারত্ব। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আয়ের একটি অংশ সঞ্চিত থাকে, বিনিয়োগের সুযোগ ও পরিমাণ থাকে অপেক্ষাকৃত কম, ফলে বাজারে দ্রব্যের চাহিদা হ্রাস পায় এবং মূল্য স্তরও কমে যায়। এতে লাভের পরিমাণও কমে যায়, আর সঙ্গে সঙ্গে নিয়োগের পরিমাণও হ্রাস পায়। এর
অব্যবহৃত ফলস্বরূপ সৃষ্টি হয় বেকারত্বের। যন্ত্রজনিত বেকারত্ব, সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন যন্ত্রপাতি এবং কলকারখানা আবিষ্কৃত হওয়ার ফলে উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে ঘটে এক ব্যাপক পরিবর্তন। এতে অনেক শ্রমিককে নতুন নতুন কৌশল না জানার কারণে কর্ম থেকে বিদায় নিতে হয়। এভাবে তারা হয়ে পড়েন বেকার। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কালে বিভিন্ন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, সনাতন যন্ত্রপাতির স্থলে আধুনিক যন্ত্রপাতি, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহারের ফলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে। এ ধরনের বেকারত্বকে বলা হয় যান্ত্রিক বেকারত্ব। এছাড়া আপনি দেখবেন অনেক সময় যে বিভিন্ন যন্ত্রের আবিষ্কারের ফলে আপনি ধরেন 10 জন শ্রমিকের কাজ একটা যন্ত্র করে দিচ্ছে, যন্ত্রটা চালানোর জন্য লোক লাগে একজন, তাইলে আর 9 জন কিন্তু বেকার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার বেকারত্বের বিভিন্ন ধরন। এখন বেকারত্বের কারণ কি? এখানে যেমন একটা হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা দ্রুত, বা পৃথিবীর যেখানেই জনসংখ্যা, এখানে মূলত বাংলাদেশকে বলা হয়েছে, তো বাংলাদেশের জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, সেই হারে কর্মসংস্থান হচ্ছে না, যার কারণে বেকারত্ব সৃষ্টি হচ্ছে। সামাজিক ও ধর্মীয় পরিবেশ, সনাতন সামাজিক প্রথা এবং ধর্মীয় অনুশাসনের ফলে জনসংখ্যার অধিকাংশ কর্মবিমুখ হয়ে পড়ছে। যৌথ পরিবার ব্যবস্থা, নারীদের পর্দা প্রথা, বর্ণ প্রথা প্রভৃতি উপাদান আমাদের জনগোষ্ঠীর বেকারত্বের পশ্চাদে কাজ করছে। এসব সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় সব শ্রমিক সব কাজে অংশগ্রহণ করতে পারে না। কৃষির উপর অধিক নির্ভরশীল, বেকারত্বের আর একটা কারণ। অধিক নির্ভরশীল, তারা অতি সহজেই বেকার হয়ে পড়ে, কারণ কৃষি তাদেরকে বছরের কয়েক মাস মাত্র কাজ দিতে পারে, আর বাকি সময়টা তারা বেকার। শিল্পে পশ্চাৎপদতা, আসলে আমরা শিল্পের পিছনে আছি। একটা দেশ আসলে তত বেশি উন্নত হবে যত সে শিল্পে উন্নত, কারণ একটা শিল্প প্রতিষ্ঠানে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়। তো এইটা বলছে যে, তারপর ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক কিন্তু বেকারত্বের জন্য দায়ী। শিক্ষা ব্যবস্থায় সরকারি কর্মচারী এবং কেরানি সৃষ্টি করা ছাড়া অন্যভাবে বাস্তব উপযোগী কর্মসুযোগ তৈরি করতে পারে না। সাধারণ শিক্ষায় শিক্ষিত জনগণ সংখ্যা দিন, অর্থাৎ তাদের কারিগরি জ্ঞান থাকে না, তারা শুধু মুখস্থ নির্ভর যে পড়াশোনা করে, সেটা দিয়ে তারা কোনো কর্মে নিয়োগ পায় না, যার কারণে বেকারত্বের সৃষ্টি হয়। কারিগরি এটা একটা কারণ আছে। নিয়োগের সীমাবদ্ধ সুযোগ, আহ, বাংলাদেশে বলছে যে বেকারত্বের নিয়োগের সীমাবদ্ধ সুযোগ আছে, বিশেষভাবে এখানে শুধু কৃষিতেই নয়, অকৃষি ক্ষেত্রে জনগণের নিয়োগ করার সুযোগ বিষয় সীমিত। মানে কৃষি ক্ষেত্রে তো নিয়োগ করার সুযোগ নেই, অন্যান্য ক্ষেত্রে সীমিত। এটা দূর করার মাধ্যম কি? এগুলো সহজ আছে। দেখেন, জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হবে, মানে যেখানে যেখানে যে কারণগুলো, আপনি ওইটা বিপরীতটা যদি করেন, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে, কর্ম বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে। বেকার সমস্যা সমাধানের জন্য আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক কর্ম বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। এখানে বেকার শ্রমিক এবং অপূর্ণ বিবরণ সংগ্রহ করে বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে জনগণকে তথ্যাদি প্রদান করতে পারে, ফলে শ্রমের চাহিদা ও সরবরাহের মধ্যে যথার্থ সমন্বয় প্রতিষ্ঠা করা সম্ভব। কৃষি ব্যবস্থাকে আধুনিকীকরণের মাধ্যমে, কৃষি ব্যবস্থাকে আধুনিকীকরণ করতে হবে, দ্রুত শিল্পায়ন করতে হবে, দ্রুত পরিমাণে শিল্পে অগ্রসর হতে হবে, প্রচলিত সামাজিক প্রথা এবং রীতিনীতির পরিবর্তন আনতে হবে। অর্থাৎ এই যে কিছু সামাজিক রীতিনীতি আছে, সেখানে অনেক সময় যে অধিক পরিমাণে আপনার ধর্মীয় কিছু কড়াকড়ি আছে, বা ধর্মীয় কিছু বিশ্বাস আছে, যার কারণে কিন্তু বিশেষ করে নারী শ্রেণী অনেক সময় বিভিন্ন ধরনের আপনার কর্মে যাচ্ছে না, বা কর্মে নিয়োগ হচ্ছে না তারা আর কি। এটাও কিন্তু বেকারত্বের কারণ। তো সেই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটাতে হবে, সেখানে মুখস্থ নির্ভর পরিবর্তে আস্তে আস্তে কারিগরি এবং বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দিতে হবে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ এই যে অদক্ষ জনসংখ্যা আছে, জনশক্তি যেটা আছে, সেটাকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। তো এইগুলো করলে মোটামুটি তখন আমাদের বেকারত্ব অনেকটা কমে আসবে বলে আমাদের মনে হয়। বা এইগুলো লিখে রাখবেন। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত থাক। আমরা 2টা কোশ্চেন পড়াইলাম। এখানে আছে বেকারত্বের কোশ্চেন দিয়ে কি আছে দেখি তো। বাংলাদেশের বেকারত্বের কারণ সমূহ আলোচনা করে বেকারত্ব নিরসন, 2টি আপনারা পড়বেন। এই যে বললাম না, যে এগুলো ওই পয়েন্ট গুলো দিলে আপনি লিখতে পারবেন, 20 নম্বরের কোশ্চেন এটা লিখতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই আমরা অ্যাসাইনমেন্টটা আপনার
কোন ইমেলে পাঠাবো আপনি বলছিলেন, এবার আমাদের সেই আইডিটা দিবেন। আপনাকে অ্যাসাইনমেন্ট দুইটাই দিয়েছিলাম আপনাদের? না স্যার, একটা দিয়েছিলেন। আর একটা অ্যাসাইনমেন্ট দিব, দাঁড়ান তো, আপনার কোনটা দিচ্ছিলাম ওইটা নাম বলেন তো। দিয়েছিলেন স্যার বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা কোনো, এটাই। দাঁড়ান দেখি এখন। আচ্ছা, আরেকটা অ্যাসাইনমেন্ট নেন, তাই না? আজকে যেটা পড়াইলাম এখান থেকে নেন, বাংলাদেশের মানে পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণের উপায় সমূহ বিশ্লেষণ করুন। স্যার দাঁড়ান, এখানে আমি এখানে প্রশ্নটা কোয়েশ্চেন দেখি। যেটা আছে, এ, বাংলাদেশের পরিবেশ দূষণের কারণসমূহ বর্ণনা করুন, এরকমই। বাংলাদেশের, ও এটা নিয়ে ওই গ্রুপে দিয়ে দিছি আমি, অন্য যে একটা আছে না আপনাদের দক্ষিণ কোরিয়া যেটা আছে, ওইখানে আমি একটা দিয়েছি বাংলাদেশের পরিবেশ দূষণের কারণ সমূহ এবং পরিবেশ সংরক্ষণ। আপনাদের অন্য একটা দিয়ে দেই, এটা হচ্ছে বেকারত্ব দিয়ে দেই। এই বাংলাদেশের বেকারত্বের কারণ সমূহ এবং তার নিরসনের উপায় সমূহ দেখেন, বাংলাদেশের বেকারত্বের কারণসমূহ এবং তা নিরসনের উপায়সমূহ বিশ্লেষণ করুন বা আলোচনা করুন। স্যার অ্যাসাইনমেন্টটা এরকম হবে, বাংলাদেশের বেকারত্বের কারণসমূহ এবং বেকারত্ব নিরসনের উপায়সমূহ আলোচনা করুন, এরকম। এইটা আপনারা লেখেন, লিখতে থাকেন, আর পরে আমি আবার আমার সাথে ক্লাস নেই। আপনাদের একটু লেখেন, আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিব, ধরেন এই 4 দিন 5 দিন সময় দেবে, এর আগে আপনারা লিখেন আগে। দেখা যখন সবার কমপ্লিট হবে একটা সময় দেবো, নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা জমা দিবেন, আমি আবার ওটা ডাউনলোড করে আপনাদের ওই ফোল্ডারে রেখে দিব। আর নাহলে আমি দীর্ঘ মানে বেশি সময় ধরে দিলে হবে কি, ওই আপনারা দিবেন, ওই আবার দক্ষিণ কোরিয়া এরা দিবে, আবার এইচএসসি টা ঢুকতেছে 24-এর ব্যাচ আছে। এর জন্য আপনারা লিখেন আগে সবাই, অ্যাসাইনমেন্ট দুইটা কমপ্লিট করেন। হ্যাঁ, আমরা প্রয়োজন বোধে 1 সপ্তাহ লিখতে পারবেন না? হ্যাঁ স্যার। আর স্যার এটা সেম আগেরটার মতো কি, বা 5-6 পৃষ্ঠার মধ্যে লিখলে হবে নাকি বেশি লাগবে? বেশি আর খুব বেশি না, 5-7 পৃষ্ঠার মধ্যে লিখবেন, যেন তথ্যগুলো আসে আর কি। লিখলে আপনারা যখন কমপ্লিট হবে নেক্সট ক্লাসে বলবেন, তখন আমরা একটা সময় দিব, ওই টাইমের মধ্যে সবাই জমা দিই। হ্যাঁ, তাইলে আমি আবার ওই কয়েকদিনের মধ্যে যতগুলো আসবে সব আমি ডাউনলোড দিয়ে আপনাদের ওই ফোল্ডার করে ওইখানে রেখে দিব আর কি। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, হ্যাঁ আসসালামু স্যার, আলাইকুম। ধন্যবাদ আপনাকে।